প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে নিরাপদ খাদ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ। আজ প্রচারিত হচ্ছে ৮ম পর্ব। আলোচনার জন্য আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোসাম্মদ মিনারা খাতুন, বিশিষ্ট পাবলিক হেলথ স্পেশালিস্ট। আমাদের সাথে আছেন ডক্টর AKM কামরুজ্জামান, বিশিষ্ট সবজি বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আলোচনা শুরুর পূর্বে একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের ৮ম পর্ব এবং আজকের পর্বের বিষয় কাঁচা বাজারের সবজি ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয়। দর্শক, কাঁচা বাজারের সবজি ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতারা কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যাক। আমাদের পার্টনার আছে আরও 6 জন দেশে। এরা সংগ্রহ করে গৃহস্থর কাছ থেকে সরাসরি মাঠ থেকে কিনে আমরা প্যাকেট করে গাড়ি লোড করি, করে জায়গায় আমাদের পাঠায় দেয়, আমরা বিক্রি করি আনি। এখন তো টমেটো সিজন না, এটা তো ইন্ডিয়া থেকে আসে। আর ইন্ডিয়া থেকে আসার পরে এখানে আড়তদার ইম্পোর্টাররা নিয়ে আসে, আড়তদারের মাধ্যমে রাখে। আড়তদারের থেকে আমরা দাম ফ্রাই নিয়ে আসি। পরে আপনি যদিও বিক্রি করতে পারি 20 ক্যারেট আনি আমরা 15টা আনলে দেখা গেছে বিক্রি করতে রয়ে গেছে 2টা 4টা, এটা আবার আমরা রেখে যাই পরের দিন এসে বিক্রি করতে। খুলনা থেকে মাল হেরা লোক আছে, পাঠায় দেয়, গাড়িতে পাঠায় দেয়, লোড করে আমরা না লোড করে পরে মাল বিক্রি করি। আমাদের এটা কোনো কীটনাশক কিছু না, এটা কৃষক কাছ থেকে আমরা সংগ্রহ করি। সংগ্রহ করে কোনো দিকে যেভাবে যা সংগ্রহ করি, যা সেভাবে ট্রাকে লোড করে আমরা ঢাকায় নিয়ে আসি। এটা কোনো ধরনের কোনো ফরমালিন কেমিক্যাল কোনো কিছু ইউজ করা হয় না। আমরা আড়ত থেকে সবজিটা কিনে আনি পরে পরিষ্কার বানিয়ে দই, তারপরে সাদায় বিক্রি করি। আমরা আসলে গ্রাম থেকে শহরে আসছি, তো আমরা গ্রামের সবজিগুলো দেখলে বুঝতে পারি। যেমন এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো সকালবেলা কাটছে, একেবারে টাটকা। আর অন্যগুলো কমে পাওয়া যায়, কিন্তু কমে পাওয়া গেলেও ওগুলো ওরকম সিদ্ধ হয় না। এগুলো টাটকা সকাল না, তো এগুলো সিদ্ধ আর রান্না হওয়ার টেস্ট একটু অন্য সবজির থেকে একটু দাম বেশি, তবে মান ভালো। বাজারে ভালো সবজি সবই ফরমালিন, শুধু ক্ষেত থেকে জমি থেকে যেটা আসে ওটাই পিওর। আর আমরা যখন কেনাকাটা করতে যাই তখন যেটা টাটকা সবজি ওটাই কেনাকাটা করি, ওটাই টাটকা মনে করি। এখন ভিতরে গিয়েছে ওটা তো আমরা জানি না। আর বাড়িতে নেওয়ার পর কাটাকুটা করার পরে পরিষ্কার করে সুন্দর করে রান্না করি। বাজারের পরিবেশটা অতটা ভালো না। আজকে হঠাৎ করে এসে আমি খুবই অস্বস্তি করে পড়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, আরও নিটেল কিনে এই আশেপাশে যে জঙ্গল এগুলো না থাকা, যেখানেই রাখুক, রাস্তার পাশে রাখুক, সবজি অসুবিধা নাই, কিন্তু সেটাও পরিষ্কার থাকুক। যেখান থেকে আমরা ক্রয় করা হয় ঠিক সেই জায়গা থেকে এখানে পৌঁছা পর্যন্ত সিন্ডিকেট ভেঙে দিতে হবে, যেন ক্রেতারা ন্যায্য মূল্য পা, হ্যাঁ, এবং বিক্রেতারাও ন্যায্য মূল্য পা। এটা একটা সমন্বয় থাকতে হবে ওই থেকে। আর এটার জন্য যে সমস্ত কর্তৃপক্ষের দায়িত্ব আছে তারা সেটা যথাযথ তদারকি করাই আমার মনে হয় বেটার হবে। প্রিয় দর্শক, কাঁচা বাজারের সবজি নিয়ে ক্রেতা বিক্রেতার ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম। কারণ বাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। ওকে, ভিডিওতে দেখানোর মতো আসলে ক্রেতার মতো আমরাও নিরাপদ সবজি খেতে চাই, কিন্তু অভিযোগ আছে যে সবজির সাথে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল বা রং বা বিভিন্ন ধরনের পদার্থ মেশানো হয়। এই ব্যাপারে বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে বাজারে সবজিতে কৃত্রিম রং বা রাসায়নিক দ্রব্য মেশানো এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছু সহজ উপায়ে তা চিহ্নিত করতে পারি। প্রথমত আমরা জানি যে সবজিগুলো তাজা, এর রং হবে আসলে উজ্জ্বল ধরনের রং, কিন্তু যদি দেখা যায় যে এটা অস্বাভাবিক উজ্জ্বল বা চকচক করছে রঙগুলো, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই সবজির মধ্যে কৃত্রিম রং মেশানো হয়েছে। দ্বিতীয়ত, যদি আমরা সবজিটাতে ঘষা দিলে যদি রং হাতে লেগে যায়, অথবা আমরা পানিতে ধুলে যদি দেখা যায় পানির রংটা রঙিন হয়ে যায়, সেক্ষেত্রেও বুঝতে হবে যে এই সবজিতে কৃত্রিম রং মেশানো হয়েছে। তৃতীয়ত, দেখা যাচ্ছে যে সবজি থেকে যদি একটা তীব্র গন্ধ আসে, ঝাঁঝালো গন্ধ, রাসায়নিক দ্রব্যের একটা ঝাঁঝালো গন্ধ যদি বোঝা যায়, অথবা অনেক সময় সবজির গায়ে তেল একটা ভাব দেখা যায়, সেক্ষেত্রেও আমরা বুঝবো যে এই সবজির মধ্যে কৃত্রিম রং বা রাসায়নিক দ্রব্য এখানে মেশানো হয়েছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে অনেক সময় দেখা যায় যে সবজিগুলোতে একেবারেই কোনো পোকামাকড় নেই, সেক্ষেত্রেও বোঝা যায় যে এই সবজির মধ্যে আসলে কৃত্রিম রং
এবং রাসায়নিক দ্রব্য মেশানো আছে। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের একজন ক্রেতা বলছিলেন যে বাজারে যেসব ভালো সবজি চকচকে আপনার কথার সাথে মিলে যাচ্ছে যে সবগুলোই ফরমালিন। ওনার যে এই যে স্টেটমেন্ট, উনি যে এই যে বক্তব্য দিলেন, এটার সাথে আপনি কতটুকু একমত? আসলে বাজারে যে মুনাফা অর্জন করার জন্য বিক্রেতারা অনেক সময় এই ফরমালিন আসলে ব্যবহার করে থাকেন, যে এটা কি যেন ব্যাকটেরিয়ার দ্বারা এটা স্পয়েলেজ না হয় এবং এই সবজিটা যেন ফ্রেশ থাকে দীর্ঘদিন। এই কারণে আসলে সবজিতে অনেক সময় ফরমালিন দিয়ে রাখছেন। আমরা এই ভিডিওতে এটাও দেখলাম যে একজন ব্যবসায়ী বলছেন যে আসলে উনি যে সবজিটা নিয়ে আসেন এর মধ্যে আসলে কিছুই নেই। কিন্তু আমরা যদি টিভিতে বা বিভিন্ন প্রোগ্রামে দেখি যে যদিও ফরমালিনটাকে নিষিদ্ধ করা হয়েছে ফরমালিন নিয়ন্ত্রণ আইন দ্বারা 2015 সালে, যে ফরমালিন যদি খাদ্যদ্রব্যে থাকে এটা আসলে নিষিদ্ধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। মানে এটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই ফরমালিন খাদ্যদ্রব্যে আসলে এটা কাম্য নয়। ওকে, অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার কাছে ডক্টর কামরুজ্জামান। আমরা জানি যে আপনি সবজি বিষয়ে বিস্তর গবেষণা করেছেন, এই বিষয়ে আপনার বিস্তর জ্ঞান আছে। আমরা সবজিতে কীটনাশক আসলে ব্যবহার করতেই হয় বিভিন্ন কারণে। তা আমরা যদি সবজিতে কীটনাশক ব্যবহার করি তাহলে কীটনাশক ব্যবহার করার পর কতদিন পরে সেটা খাবার উপযোগী হয় বা নিরাপদ হয়? ধন্যবাদ। আমাদের সবজি চাষ করতে হলে অবশ্যই আমাদের পোকামাকড় দেখা দেয় এবং রোগবালাই দেখা দেয়। সুতরাং রোগবালাই এবং পোকামাকড়কে দমন করার জন্য আমাদের কৃষক ভাইয়েরা অনেক দিন যাবতই এই ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক তারা স্প্রে করে আসছেন ফসলটাকে বাঁচানোর জন্য, এবং আমরা একটা ভালো ফসল পেয়ে আসছি। তো এইগুলো যে কীটনাশক এবং ছত্রাকনাশক বাজারে যে পাওয়া যায় সেইগুলোর কেমিক্যালি ওদেরকে একটা প্রি হারভেস্ট ইন্টারভেল বলা হয়, যে আমরা স্প্রে করে এতদিন পরে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পরে আমরা ফসল সংগ্রহ করতে পারবো। এই সংগ্রহ করার যে দিনটা সেটা নির্ভর করা হয় সাধারণত যেই গ্রুপটা আমরা স্প্রে করছি সেই গ্রুপের উপর। আচ্ছা, কোনো একটা গ্রুপ হয়তো 7 দিন লাগছে, কোনো একটা গ্রুপ 10 দিন লাগছে, কোনো একটা গ্রুপের জন্য 14 দিন লাগছে। তবে দেখা যাচ্ছে 7 দিনের কমে কোনো গ্রুপের ওষুধই আমরা ফসল সংগ্রহ করতে পারবো। তাহলে আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যদি আজকে পেস্টিসাইড বা কীটনাশক দেই তাহলে কোনো অবস্থাতেই কাল বা পরশু সেটা বাজারে নিয়ে আসার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। ক্রেতা হিসাবে আমি যদি একজন ক্রেতা হিসাবে মনে করি যে বাজারে যদি এই কীটনাশক যুক্ত সবজি বাজারে আমরা পাই, ক্রেতা হিসাবে কি বোঝার কোনো উপায় আছে? মানে অ্যাট এ গ্লান্স বোঝার কোনো ওয়ে আছে কিনা, আমরা বুঝতে পারবো কিনা? আসলে সত্য কথা যেটা অ্যাপারেন্টলি এটা বোঝার সুযোগ নেই। একমাত্র বোঝার সুযোগ হলো কেমিক্যাল টেস্ট করে, ল্যাবরেটরিতে টেস্ট করে। এটা হলো 1 নম্বর ওয়ে। আর বাকি যে ওয়েগুলো আছে সেটা হলো আসলে আন্দাজ করা। যেমন আপা যেটা বললেন যে আমি যদি একটা কোনো কেমিক্যালি স্প্রে করা যদি সবজি আমি নিয়ে আসি তাহলে দেখা যাবে একটা বিদঘুটে একটা গন্ধ আসবে, এবং মাঝে মাঝে ফসলের গায়ে একটা আবরণ পড়ে থাকে। যেটা আমি স্প্রে করেছিলাম, যে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম সেই ফাঙ্গিসাইডে একটা আবরণ পড়ে থাকে। যেমন বিশেষ করে কলাতে দেখা যায়, বা অনেক সময় কলাতে দেখা যায় একটা ছাই রঙের একটা আবরণ দেখা যায়। আচ্ছা, ছিটা 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 ছিটা। তো সেইগুলো আসলেই ফাঙ্গিসাইড স্প্রে করা ছিল। তো এই ধরনের আমরা যদি থাকি তাহলে সেগুলোকে আমরা বুঝবো যে আমাদের কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা আছে, ওই ধরনের আমরা ফসলগুলো আমরা কিনবো না। অনেক ধন্যবাদ। জি ডক্টর মিনারা, আমাদের ডক্টর কামরুজ্জামান বলছিলেন যে পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল বা পদার্থ থাকতে পারে, এটা বোঝার আসলে কোনো ওয়ে নাই। আমরা যদি এই পদ্ধতি বা এই সিস্টেমে আসতে চাই যে অনিরাপদ কোনো সবজি আমরা বাজারেই ঢুকতে দিতে চাই না, যাতে করে যারা ক্রেতা তারা যাতে আস্থা ফিরে পায়, তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি করা যেতে পারে? খুব সুন্দর একটি প্রশ্ন। সেটা হচ্ছে এটাকে আমরা আসলে স্পট টেস্ট বা তাৎক্ষণিক আমরা একটা পরীক্ষা বলতে পারি আর কি, যে সবজিগুলো বাজারে প্রবেশের আগেই যদি আমরা এই ধরনের পরীক্ষা করতে পারি, এটা সহজলভ্য, এটা অনেক সময় ক্রেতারাও করতে পারেন এবং এটা কিটের মাধ্যমেও করা যায়। আমি স্পট টেস্ট সম্পর্কে একটু বলতে চাই, যেটা আমি একটু আগেই বলছিলাম আমার প্রথম প্রশ্নে, যে এটা গন্ধ
তারপরে যে আমরা জানি তাজা সবজিটা কেমন হবে, সেক্ষেত্রে খুব বেশি শক্ত বা নরম হবে না, তার রংটা কেমন হবে, অথবা সবজির গায়ে আমরা যদি একটু নরম কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে যদি ঘষা দিলে দেখা যায় এর রংটা হলুদ বা সবুজ হয়েছে, তখন বুঝতে হবে যে এটা এখানে আসলে রাসায়নিক দ্রব্য মিশানো হয়েছে। অথবা অনেক সময় আমরা কিটের মাধ্যমে এটা করতে পারি, যেমন ফরমালিন টেস্ট কিট বা আর্সেনিক টেস্ট কিট, কিটের মাধ্যমে ওটা খুব সহজেই এটা করা সম্ভব। এবং আমি মনে করি এটাকে আসলে সবজি বাজারে প্রবেশ করার আগেই যদি আমরা এটাকে বাধ্যতামূলক করতে পারি, সেক্ষেত্রে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন এবং বিক্রেতারাও যে তাদের কৃত্রিম রং এবং রাসায়নিক দ্রব্য মিশানো থেকে তারা বিরত থাকবেন। আসলে এই দায়িত্বটা কার, এই কাজটা মানে কার দ্বারা সংগঠিত হতে পারে? এটা আমার মনে হয় যে এটা স্থানীয় প্রশাসন এবং এটা বাজার কমিটি এবং এটা জনপ্রশাসন প্রকৌশল অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ সবার সমন্বিত প্রক্রিয়াটাতে আসলে এটা করা যেতে পারে আর কি বাজারে। তবে এটা অবশ্যই করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই এটা করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। ডক্টর কামরুজ্জামান, আমাদের ডক্টর মিনারা বলছিলেন যে কোনোভাবে যেন বাজারে এগুলো না ঢোকে। তো আমরা একজন ক্রেতার কথা শুনছিলাম যে উনি বলছিলেন যে বাজার থেকে উনি টাটকা দেখে বা কচি দেখে সবজি কিনেন। তো এই যে কচি দেখে সবজি কিনেন, কিন্তু ভিতরে কি আছে উনি আসলে বুঝতে পারেন না বা জানেন না। এই যে আস্থার সংকট বা সংশয় সন্দেহ, তো এই সংশয় সন্দেহ আসলে কেন? কিছু উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়েছি। তো সংশয় যে আছে সেটা অবশ্যই থাকবে যতদিন না পর্যন্ত আমরা তাদেরকে নিরাপদ আমরা সবজি বা কোনো ফসল আমরা না দিতে পারবো। সেই ক্ষেত্রে নিরাপদের কতগুলো সেগমেন্ট আছে যারা অনিরাপদকে নিরাপদ করবেন। যেমন আমাদের কৃষক ভাই, আমাদের ট্রেডার এবং আমাদের ভোক্তা যারা আমরা আছি। আমরা একটা ফসলকে আমরা বাজার থেকে কিনে আনার পরেও কিন্তু আমার ঘরে অনিরাপদ হতে পারে। সুতরাং তিনটা স্টেজে আমার সবজি বা ফসল অনিরাপদ হতে পারে। তবে ম্যাক্সিমাম যেটা অনিরাপদ হয় এটা আমাদের কৃষক ভাইয়ের কাছে, এবং অনেকগুলো সেগমেন্টেই অনিরাপদ হয়। মনে করি যে আমি একটা ফসল বুনবো, চারা রোপণ করার থেকে শুরু করে চারা গ্রো করা, ফসল ম্যানেজমেন্ট করা, এবং ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা পার্ট হলো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা। এইখানেই আমাদের 70-80% অনিরাপদ হয়ে যায়। এটাকে অ্যাড্রেস করতে হলে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের ক্রেতা যারা আছেন তারা নিরাপদ হবেন। অ্যাড্রেস করার ওয়ে হলো আমাদের কৃষক যারা আছেন তারা অনেকেই জানেন কিন্তু ম্যাক্সিমাম জানেন না। আমি যদি একটা সবজি আমার নির্দিষ্ট পোকা প্রতিরোধী বা রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে পারি, সেখানে কিন্তু আমার অনেকখানি ফোকাসটা বাজার থেকে শুরু। আমরা ধরে নিচ্ছি যে সবজিটা মানে বাজারে চলে আসছে, মানে সেখান থেকে আমাদের আলোচনাটা আমরা এটা আরেকদিন আলোচনা করব, বিস্তার আলোচনা করব। এই সংশয় সন্দেহ তাহলে দূর করা সম্ভব আমাদের ডক্টর মিনারা খাতুন যেভাবে বলছিলেন, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বা স্পট টেস্টের মাধ্যমে করলে এইগুলো দিয়ে আমরা ফরমালিন, কার্বাইড এই জাতীয় জিনিসগুলো আমরা টেস্ট করতে পারি। কিন্তু আমরা যদি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো করতে কিন্তু কিট দিয়ে হবে না, সেগুলোর জন্য কিন্তু আমাকে ল্যাব টেস্টে যেতে হবে। ল্যাব টেস্ট সেই জন্য এটা এবং একটু কনভার্সাম বা একটু সময়ব্যাপী। সুতরাং এইগুলোকে অ্যাড্রেস অবশ্যই আমাদের করতে হবে। যথাযথ কর্তৃপক্ষ যদি অ্যাড্রেস করেন বাজারে ঢোকার আগেই, এবং যদি আমি সেফ প্রোডাক্টের যদি আমি সেলস সেটা খুলতে পারি, এবং গ্যাপ এখন আমাদের সামনে আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা কাউন্সিল, বিআরআই মিলে গ্যাপ করছেন। গ্যাপকে যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের কৃষক ভাইদের থেকে আমরা অনেক ধন্যবাদ সেফ প্রোডাক্ট পেতে পারি। অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনাদের কাছে আবার। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা।
60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও 70 মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রতিটি পর্বের বিষয়বস্তুর উপরে একটি কুইজ থাকে। কুইজের 4টি অপশন থাকে, একটি সঠিক উত্তর থাকে। আপনারা সঠিক উত্তরটি আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। সঠিক উত্তরটি আপনার নাম, আপনার মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানা লিখে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে আস্থার সংকট তৈরি হচ্ছে আমাদের ক্রেতাদের মধ্যে। এই ক্রেতাদের মধ্যে আস্থার সংকট দূর করার জন্য বিক্রেতা হিসাবে আসলে আমাদের কী করণীয়, ডক্টর মিনারা? আসলে একজন বিক্রেতার দায়িত্ব হলো তার সবজির মানটাকে তাজা এবং মানসম্মত রাখা। এর জন্য আসলে বিক্রেতাটাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমত বিক্রেতারা তাদের সবজিটাকে রোদে না রেখে যদি ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে রাখেন তাহলে সবজি ভালো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে সব ঝুড়িতে ওনারা সবজি রাখবেন বা খোলা পাত্রে সবজি রাখবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত খোলা বাজারে, এবং এই ঝুড়িগুলো বা পাত্রগুলো যেন সহজে পরিষ্কার করা যায় সেটাও তাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত মাঝে মাঝে বিশুদ্ধ পানি দ্বারা সবজির ওপর ছিটিয়ে এর আর্দ্রতা বজায় রাখতে হবে, তবে খুব বেশি আবার পানি ছিটালে সবজি নরম হয়ে যাবে। এবং চতুর্থত যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে পুরাতন সবজি এবং নতুন সবজি কোনোভাবেই একত্রে রাখা যাবে না, তাহলে সবজি নষ্ট হয়ে যাবে। এই কারণে আলাদা করতে হবে, যেটা আজকে বিক্রি হয়নি তার সঙ্গে আসলে নতুন সবজিকে কোনোভাবেই মেশানো যাবে না। তো এই পদক্ষেপগুলো যদি একজন বিক্রেতা মেনে চলেন তাহলে যেমন তার সবজির মানটা সমুন্নত থাকবে, তেমনি উনি ক্রেতার আস্থা অর্জন করতে সক্ষম হবেন। অনেক ধন্যবাদ। ক্রেতার অনেক কিছু করণীয় থাকলেও আসলে বিক্রেতার অনেক কিছু করণীয় থাকলেও আমাদের ক্রেতারও আসলে অনেক কিছু করণীয় আছে। ক্রেতার করণীয় সম্পর্কে জানবো ডক্টর কামরুজ্জামান। জি ধন্যবাদ। যদি বিক্রেতা ভালো বা নিরাপদ সবজি বিক্রি করে তখন ক্রেতা কিন্তু সহজ হয়ে যায়। যদি বিক্রেতার ফসলগুলো যদি নিরাপদ না হয় তখন ক্রেতাকে একটু চিন্তা ভাবনা করতে হয়। সেই ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে এগুলো বেশি চকচকে উজ্জ্বল, সেগুলোতে কিন্তু বেশি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া হয়। সেই ক্ষেত্রে যদিও আমাদের মন চায় না, তারপরও আমাদেরকে যখন একটু বেশি উজ্জ্বল বা চকচকে সেই ধরনের সবজি না কেনা, এবং গায়ের মধ্যে প্রথমে বলেছি যে গায়ের মধ্যে কোনো ফাঙ্গিসাইডের কোনো স্তর যেন না থাকে, প্রলেপ না থাকে সেটা খেয়াল করা, এবং বেশি পুরনো সবজি না কেনা, কারণ কি ওটা থেকে ইথিলিন ফর্ম করে ফলকে তাড়াতাড়ি পচিয়ে দেয়। এই জিনিসগুলো খেয়াল করা। আরও চেষ্টা করা যেন মৌসুমি সবজি নির্দিষ্ট ট্রাস্টেড কোনো বিক্রেতার কাছ থেকে কেনা, সুযোগ থাকলে স্থানীয়ভাবে
আমার যদি সুযোগ থাকে সেই ধরনের সবজি আমরা ক্রয় করব, তাহলে হবে কি ওই ট্রাস্টেড কৃষককে আমি চিনবো, জানবো এবং সেই অনুসারে আমি কিনতে পারবো। এই ধরনের সুযোগ থাকলে সবচেয়ে ভালো। কিন্তু আননোন সোর্স থেকে যদি সবজি আমি কিনি, যত চেষ্টা করি না কেন এখানে আমার অনিরাপদ সবজি পাওয়ার সুযোগ থাকবে এবং আমি অসুস্থ হওয়ার আমার সুযোগ থাকবে। সেই জন্যই আমাদের উচিত হলো যে আমরা ফসলগুলো যখন কিনবো, সবজিগুলো কিনবো, তখন আমাকে বেশি চকচকে উজ্জ্বল সবজি কেনা যাবে না, কারণ এগুলা চকচকে উজ্জ্বল মানেই হলো যে এখানে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড। সেখানে বাজার প্রশাসন বা স্থানীয় প্রশাসনের ভূমিকা থাকতে পারে। বাজার নিয়ন্ত্রণের যে বিষয়, সেখানে যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা সেখান থেকে ভালো সবজি পেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সুযোগ, বাজার নিয়ন্ত্রণের সুযোগটা এই লাস্ট মুহূর্তে থাকবে না, এটা আর্লি স্টেজেই নিয়ন্ত্রণটা করে ফেলতে হবে। এই ক্ষেত্রে আমাদের সুযোগ হতে পারে, আমাদের মানিক মিয়া এভিনিউতে কৃষকের বাজার বলে একটা সেল সেন্টার আছে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে। এই ধরনের বাজারগুলো বা ঢাকা সহ 2-4টা কর্নার আছে, সরাসরি কৃষক থেকে সেলস পয়েন্টে বিক্রি হয়। এই ধরনের সোর্সগুলোকে আমাদের উৎসাহিত করা, যেন এই ধরনের পয়েন্ট থেকে আমরা কিনতে পাই, তাহলে আমরা কৃষকের থেকে ভালো সবজি কিনতে পারবো। ডক্টর মিনারা, আমরা বিক্রেতার করণীয় সম্পর্কে জানছিলাম যে বিক্রেতা আসলে যখন সবজি বিক্রি করে বা একজন বিক্রেতা যখন সবজি বিক্রি করার সময় সবগুলো সবজি যদি বিক্রি না হয়, কিছু থেকেও যেতে পারে, এই সবজিগুলো আসলে উনি কিভাবে পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করবেন যাতে নিরাপদ থাকে? খুব চমৎকার একটি প্রশ্ন। সেটা হচ্ছে অনেক আসলে বিক্রেতার কাছে দেখা যায়, যদিও নিয়ম যে এটা কোল্ড স্টোরেজ মেনটেন করা উচিত, রেফ্রিজারেশনে রাখলে তাজা থাকে ফলটা এবং ফ্রেশ থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় রেফ্রিজারেশন যদি সিস্টেম না থাকে, সেক্ষেত্রে অনেকেই এটা ভেজা কাপড় দিয়ে সবজিটাকে ঢেকে রাখতে পারেন, অথবা বালির পাত্রে অথবা মাটির পাত্রে, আর্দ্র বালির পাত্রে যদি রাখা যায়, এটা দেখা যায় যে 1 থেকে প্রায় 7 দিন পর্যন্ত সবজি বা যেগুলো টমেটো বা গাজর, আলু এই ধরনের সবজি রাখা যায়। অথবা যদি ঝুলিয়ে রাখা যায়, মানে সবজিগুলো একটু জালের মধ্য দিয়ে ফাঁকা স্থানে রাখলে যেখানে বাতাস পাবে, সেরকম ক্ষেত্রে সবজি নরম হয় না। আবার অনেক সময় প্রাকৃতিক উপায়ে সবজির মধ্যে নিম পাতা বা তুলসী পাতা দিয়ে পচন রোধ করেন আর কি। তবে যেটা আমি বলবো যে আসলে এটা রেফ্রিজারেশন যদি সিস্টেম যদি থাকে, যে প্রতিটা বাজারে যদি একটা কোল্ড স্টোরেজের মতো একটা সিস্টেম রাখে, যে যেখানে খামারিরা যে সবজিটা বিক্রি করতে পারলেন না, মানে যারা মার্কেটে বিক্রেতারা, তারা যেন এই সবজিটা সেখানে রাখার ব্যবস্থা করা যায়, তাহলে অল্প খরচে যদি সেখানে রাখা যায় তাহলে সুবিধা হবে। ওকে, অনেক ধন্যবাদ। ডক্টর কামরুজ্জামান, সবজিকে কৃত্রিম উপায়ে টাটকা রাখার বিষয়ে অনেক কথা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, তো অনেকে আমরা এই প্র্যাকটিসটা করে থাকি বলে অভিযোগ পাওয়া যায়, তো এই ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মতামত কি? কৃত্রিম উপায়ে আসলে যেটা ন্যাচারাল আমরা রাখবো সেটা দিয়ে আসলে বেশি দিন রাখার সুযোগ থাকে না। আমার রেফ্রিজারেশনটা কিন্তু একটা কৃত্রিম উপায়। আমি যদি রেফ্রিজারেশন রাখি এবং বিভিন্ন সেগমেন্টে যদি এক এক ধরনের সবজি এক এক সেগমেন্টে রাখি, তাহলে কিন্তু আমার দীর্ঘদিন স্টোর করতে পারি। বিশেষ করে যে টেম্পারেচার আমি 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড আমি রাখতে পারি, এবং রিলেটিভ হিউমিডিটি যেটা বলা হয় আর্দ্রতা, সেটা যদি 85 থেকে 95% রাখতে পারি, তাহলে আমাদের সবজিগুলো ইজিলি আমরা 2 সপ্তাহ মতো রাখতে পারবো। এটাও একটা কৃত্রিম সিস্টেম। এই ধরনের এনশিওর যদি আমরা প্রত্যেকটা বড় বড় বাজারে যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের কৃষক ভাইরা অনায়াসে 2 সপ্তাহ সবজিকে আমরা রাখতে পারবো। আরও কিছু টেকনিক্স আছে, মডিফাইড অ্যাটমসফিয়ার যে একটা টেকনিক্স আছে, এটাও খুব সহজে করা যায়। আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে লেভেলটা আছে, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিলাম, অক্সিজেনটাকে কমিয়ে দিলাম, কার্বন ডাইঅক্সাইডটা বাড়িয়ে দিলাম, আর নাইট্রোজেনটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে হবে কি একটা নির্দিষ্ট সায়েন্টিফিক, যেমন অক্সিজেনটাকে আমি 3 to 5% করলাম, কার্বন ডাইঅক্সাইডটাকে আমি ওইটাও 3 to 5% করলাম, এবং নাইট্রোজেনটাকে আমি কমিয়ে 85 to 90 নিয়ে আসলাম %। তাহলে দেখা যায় আমার মডিফাইড অ্যাটমসফিয়ারে এখানে আমার রেসপিরেশনটা কমে যাচ্ছে, আমার পচনটা কমে যাচ্ছে, এবং দীর্ঘ সময় শেলফ লাইফ আমার নিরাপদ থাকছে। এরকম অনেক ধরনের টেকনিক্স আমাদের আছে, কিন্তু এইগুলো আসলে বড় বড় মার্কেটে সম্ভব, ছোট মার্কেটে সম্ভব না। তো এইগুলো যদি বিভিন্ন সেগমেন্ট এসে
সম্মিলিতভাবে কাজ করে তাহলে আমাদের এই সেক্টরটা ডেভেলপ হবে, আমরা ফ্রেশ সবজি, নিরাপদ সবজি আমরা দীর্ঘদিন ধরে খেতে পারবো। এবং আমাদের কৃষক ভাইদের সবচেয়ে বড় কথা, আমাদের কৃষক ভাইদের লাভ হবে, কারণ কি ওরা যেগুলো কৃষক ভাই এবং যারা ছোট বিক্রেতা যারা, তারা তো সেদিনে ফসলটা লস হলো না, তারা 2-3 দিন ধরে ফসল বিক্রি করতে পারবেন, নিরাপদ খাদ্য, নিরাপদ সবজি বিক্রি করতে পারেন। এবং সাথে সাথে অনেক ধন্যবাদ। আসলে আমরাও আশা করি আমরা যথাযথ কর্তৃপক্ষ আপনার এই দেখানো পথ অবলম্বন করবেন। ডক্টর মিনার, আমাদের ভিডিও ক্লিপে দেখছিলাম একজন নারী ক্রেতা বলছিলেন যে সবজি বাজারে যে ওনার অস্বস্তি লাগছে, মানে পরিবেশটা তার কাছে খুবই ভালো লাগে নাই। এই যে অস্বস্তিকর পরিবেশ, এই অস্বস্তিকর পরিবেশ থেকে আসলে আমাদের কোনো স্বাস্থ্যহানির ঘটনা ঘটতে পারে কিনা? অবশ্যই ঘটতে পারে, আমরা ভিডিওতে দেখছিলাম। সেটা হচ্ছে আসলে নিয়ম হচ্ছে যে আমরা যেখানে সবজিটা রাখবো এটা কিন্তু নিয়ম হচ্ছে যে 6 ইঞ্চি মানে উপরে রাখতে হবে, মাটির লেভেল থেকে অ্যাটলিস্ট 6 ইঞ্চি উপরে মানে রাখতে হবে। কিন্তু সেখানে দেখলাম আমরা যে সবজিটা একদম গ্রাউন্ড লেভেলে মাটিতে তারা বিক্রি করছে আর কি। তো এই সবজি, কাঁচা সবজি যেটা, এটা যদি আসলে দূষিত হয় তাহলে এই কাঁচা সবজি মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু যেমন আমাদের শরীরে প্রবেশ করবে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে, বিভিন্ন ভাইরাস থাকতে পারে, বিভিন্ন প্যারাসাইট থাকতে পারে, এবং এখানে অনেক বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যেমন এখানে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এই ধরনের রোগ হতে পারে, এবং এই সবজিগুলো থেকে মানুষের মধ্যে আসলে রোগগুলো হবে আর কি। এই ক্ষেত্রে বাজার বা সবজি বাজারের ক্ষেত্রে নিরাপদ পানির কোনো স্পেসিফিক ভূমিকা আছে কিনা? জাস্ট 10 সেকেন্ডস। নিরাপদ পানির অবশ্যই ভূমিকা রয়েছে, কারণ এই সবজি পরিষ্কার করার জন্য, দোকান পরিষ্কার করার জন্য এবং ক্রেতার স্বাস্থ্যের জন্য নিরাপদ পানি আসলে খুবই গুরুত্বপূর্ণ। পানি যদি দূষিত হয়, এই দূষিত পানির মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু সবজিতে প্রবেশ করবে এবং মানুষ খেলে এটা রোগ হবে। এই কারণে যে প্রতিটা বাজারেই আসলে বিশুদ্ধ নিরাপদ পানি সরবরাহ থাকা উচিত, এবং বাজার এখানে স্থানীয় প্রশাসন বা বাজার কমিটির উদ্যোগে এটা রাখা যেতে পারে, এবং আদৌ এই পানিটা আসলে নিরাপদ কিনা সেটা মাঝে মাঝে আসলে এই টেস্টটাও করতে হবে, পরীক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। আপনার জাস্ট 10 সেকেন্ডস আমার একটা বিষয় জানতে খুবই ইচ্ছা করছে, যে বর্তমান বাংলাদেশে অনলাইন যে সিস্টেম চালু হয়েছে, আমরা কি অনলাইনে কাঁচা সবজি কিনে খেতে পারবো কিনা? অবশ্যই, যেহেতু করোনার পর থেকে অনলাইন সিস্টেমটা আসলে জনপ্রিয় হয়েছে। ওই সময় আমরা দেখেছি, ফেসবুকে দেখেছি, অনলাইনে আমাদের সবজি, মাছ, সবজি অনেক ধরনের সিস্টেম ডেভেলপ হয়েছে, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের নিরাপদ সবজির যদি এই ধরনের ভালো উদ্যোগ নেওয়া হয়, এবং কিউআর কোড এক ধরনের সিস্টেম আমরা সবাই জানি, বিভিন্ন প্যাকেটের গায়েও থাকে, এই ধরনের কোডগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের যে কোনো একটা কৃষকের মাঠে তার একটা সাইনবোর্ড থাকবে, তার নাম ঠিকানা থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, এরকম সে যদি কিউআর কোডগুলো আমরা স্ক্যান করে নিতে পারি তাহলে আমরা ভালো ধন্যবাদ। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, গুজব, ভুল ধারণা বা আংশিক ধারণা নয়, বরং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে চাই। এটি মূলত আমাদের মুখ্য উদ্দেশ্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।